কমেন্টটা কি দেখছিলেন? কমেন্টে তো কিছুই নাই, একটা কথা কি লেখা, কিছু তো নাই। হ্যাঁ, কোন ভিডিওতে? কালকে যেটা ছাড়ছেন আর কি। ও কালকে তো দেখিনি, না কালকে তো দেখিনি। ও আচ্ছা কালকে আচ্ছা। আমি একটু কাজে ব্যস্ত ছিলাম তো। আচ্ছা, এখন আমরা মূলত চলে যাই আমাদের পাশে। আমি বলছি আজকে দেবো। হ্যাঁ, সেদিন বলছিলি তো। আজকে বলি, আমি বলছি পরের সপ্তাহের কথা বলছি। আচ্ছা, আজকে আমাদের হ্যালো সবাই হ্যাঁ। মাইক্রোফোনটা বুট করে রাখেন, বলেন। মাইক্রোফোনটা বুট করে ফেলেন। আচ্ছা, আজকে আমরা যাব যে এসইও প্ল্যান ক্রিয়েট করা, মানে কি হবে, এসইও একটা প্ল্যান ক্রিয়েট করব আমরা। আর আজকের ক্লাসের নাম হচ্ছে ক্রিয়েটিং অ্যান এসইও প্ল্যান। ক্রিয়েটিং অ্যান এসইও প্ল্যান। হ্যালো, হ্যালো, শুনতে পাচ্ছেন? একটু মাঝে মাঝে কথা বলতে হবে। হ্যাঁ শোনা যাচ্ছে। আজকের ক্লাসের নাম হচ্ছে ক্রিয়েটিং এসইও প্ল্যান, মানে এসইওর জন্য একটা পরিকল্পনা তৈরি করা। হ্যাঁ, এখন আপনি আমার দিকে যেগুলো করা দরকার। হ্যাঁ, আমি চেষ্টা করি একটু যে স্ক্রিন শেয়ার করে কথা বলা এবং স্ক্রিনে দেখানোর জন্য চেষ্টা করি। কি দেখবো স্ক্রিনে আমরা আজকে? চেষ্টা করব স্ক্রিনে কিছু দেখানোর জন্য চেষ্টা করি, দেখি দেখাইতে পারি কিনা। আজকেটা হচ্ছে আমাদের এসইও প্ল্যান, হচ্ছে এসইও প্ল্যান। দেখা যাচ্ছে কি? হ্যাঁ, দেখা যাচ্ছে। এসইও প্ল্যান। হচ্ছে এসইও প্ল্যান। আসলে আমরা কিভাবে এসইও প্ল্যান করব? প্রথমে আমরা যেটা করব, আমি বলে দিচ্ছি। স্ক্রিনটা চলে গেল। স্ক্রিনটা দেখা যাচ্ছে না, না? আচ্ছা, না, এই মুহূর্তে চলে গেল। চলে গেছে, চলে গেলে আবার দিচ্ছি। এই যে আবার আসছে, এখনই আসছে। শেয়ার আছে, বলছিলাম এসইও প্ল্যান। এখানে লিখি creating an SEO plan. আমরা মূলত এখানে দেখতে পাচ্ছি আসলে আমাদের এসইও প্ল্যান করার জন্য কি কি করতে হবে। আমি এটা একটু বড় করে রাখি, দেখেন, তারপরে কথাগুলো শুনেন। আজকেরটা তো রেকর্ডিং হচ্ছে না, এটা তো পরে পাবো না নাকি? হ্যাঁ, এটা পাবেন। একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের জন্য অপটিমাইজ করার পূর্বে একটি সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনের পরিকল্পনা তৈরি করা দরকার। মানে যখন আমরা কোনো একটি ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের মাধ্যমে অপটিমাইজেশন করব, তার আগে আমাদের একটা সার্চ অপটিমাইজেশনের ইঞ্জিন অপটিমাইজেশনের একটা পরিকল্পনা তৈরি করতে হয়, যাকে বলে আমাদের ক্রিয়েটিং অ্যান এসইও প্ল্যান। হ্যাঁ, এটা আপনাকে এসইওর জন্য বা এসইও লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করবে। কারণ এসইও যদি পরিকল্পনা মাফিক না হয়, তাহলে ওই এসইওটি আসলে কোনো কার্যকর হবে না।
এসইও প্ল্যান তৈরি করলে আপনি বুঝতে পারবেন কখন কোন বিষয়টি আপনার বেশি নজর রাখা উচিত বা কোনটি বেশি নজর রাখা উচিত নয়। এসইও এমন একটি কাজ যেটির প্ল্যান বা পরিকল্পনা আপনাকে মাঝে মাঝে পরিবর্তন করতে হতে পারে, সেটা সময় কি বলে দিবে আসলে কি করতে হবে। এসইও প্ল্যান ডাইনামিক হওয়া উচিত, কারণ স্বাভাবিক নিয়মে পরিবর্তন হয়, মানে প্ল্যানটা হতে হবে ডাইনামিক। তারপর হচ্ছে আসলে এসইও কেন প্রয়োজন? এসইওটা গতিশীল, ডাইনামিক। জি। আর এসইও কেন প্রয়োজন? why you need SEO? এসইও কেন প্রয়োজন? এসইও হচ্ছে একটি টেকনোলজি যেটি আপনার ওয়েবসাইটকে সার্চ ইঞ্জিনের একটি ভালো অবস্থায় নিয়ে যেতে পারে বা সাহায্য করে। এটি সাইটের ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয় বিষয়গুলো চিন্তা করে করা উচিত। স্ক্রিন চলে গেছে। হ্যালো, হ্যাঁ, স্ক্রিন চলে গেছে। হ্যাঁ সমস্যা নেই, কথাগুলো শুনে নিতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা, এটি একটি সাইটের ইন্টারনাল এবং এক্সটার্নাল উভয় বিষয়গুলো চিন্তা করে করা উচিত বা চিন্তা করা উচিত, কারণ একটি সাইট সার্চ ইঞ্জিনে ভালো অবস্থায় যাওয়ার জন্য এগুলো কাজ করে। সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন এত গুরুত্বপূর্ণ হওয়ার কারণ কি? মনে করেন অনেকগুলো মানুষের মাঝে আপনি আছেন, এখন এত মানুষের মাঝে অন্যরা কিভাবে আপনাকে খুঁজে পাবে? ঠিক সার্চ ইঞ্জিন ওইরকম, যে গুগলে অনেক সার্চ, অনেক কিওয়ার্ড, অনেক কিছু আছে, একই কিওয়ার্ড অনেকগুলি আছে। যেমন বলা হলো যে অনেকগুলো মানুষের মাঝে আপনি আছেন, মানে একটা ভিড়ের মধ্যে, একটা মিটিং এর মধ্যে, এখন এতগুলো মানুষের মাঝে অন্যরা কিভাবে আপনাকে খুঁজে পাবে? জি শুনতে পাচ্ছি। শোনা যাচ্ছে? আচ্ছা, তাহলে আপনারা বুঝতে পারছেন যে যদি কোনো মিটিং বা কোনো সভা সমিতি হয়, ওইখানে যদি আপনি অনেকগুলো মানুষের ভিড়ের মধ্যে আপনি থাকেন, তাহলে আপনাকে আসলে পাওয়া, একে অন্যকে পাওয়া খুবই কষ্টকর। এবং বাস্তবে সবাই হয়তো সবার নাম জানে না, তাহলে তো কাউকে খুঁজে পাওয়া আরো কঠিন। এমন ভাবে বাস্তবে আমরা অনেক ওয়েবসাইটের নাম বা ইউআরএল জানি না, তাই আমাদের পক্ষেও অনেক কঠিন একটি ওয়েবসাইটকে খুঁজে বের করা। আর এর একমাত্র সমাধান হচ্ছে সার্চ ইঞ্জিন, যাকে আমরা এসইও বলি, সার্চ ইঞ্জিন এসইও। আপনি কোনো ওয়েবসাইটের নাম যদি জানা না থাকে, তাহলে সেটিকে সার্চ ইঞ্জিনের মাধ্যমে খুঁজে বের করাও যায়। সেটার জন্য আপনাকে কিছু কিছু নিয়ম কানুন পালন করতে হয় বা নিয়ম মেনে চলতে হয়। যেমন ধরুন আপনি ইউএসএ এম্বাসি ঢাকা এর অ্যাড্রেস জানেন না, তাহলে আপনি যদি সার্চ ইঞ্জিনে লেখেন, কি লিখবেন? যদি সার্চ ইঞ্জিনে এরকম লেখেন, লিখলাম ইউএসএ এম্বাসি, ইউএসএ এম্বাসি, আপনারা কি দেখতে পাচ্ছেন? ইউএসএ এম্বাসি দেখতে পাচ্ছি না। না, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু আপনার কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে। আচ্ছা, আমি তাহলে কি আবার স্টপ করে আবার দিব? দেখেন দেখি শেয়ারিংটা চালু করা যায় নাকি, তাহলে ভালো হতো। স্টপ করে আবার দিচ্ছি। এখন দেখেন, আপনার ছবিগুলি বন্ধ রাখেন, ভিডিওটা বন্ধ রাখেন, তাহলে সুবিধা হবে। ভিডিও তো বন্ধই আছে। আচ্ছা, মানে এখন audio- দেখতে পাচ্ছেন? হ্যাঁ দেখতে পাচ্ছি। স্ক্রিন দেখা যাচ্ছে? হ্যাঁ দেখা, গুগলের স্ক্রিনটা দেখা যাচ্ছে। আমি হ্যাঁ, উপরে আমরা এখনই বলতেছিলাম যে মনে করেন আপনি কোনো একটা ওয়েবসাইটের নাম জানেন না, তাহলে এটিকে আসলে সার্চ ইঞ্জিনে কিভাবে খুঁজে বের করবেন? যেমন বলছিলাম যে, যেমন ধরুন আপনি ইউএসএ এম্বাসি ঢাকা এর অ্যাড্রেস জানেন না, তাহলে আপনি কি করবেন? তাহলে আপনি সার্চ ইঞ্জিনে যদি লেখেন এইভাবে যে ইউএসএ এম্বাসি, এম্বাসি লিখে স্পেস দেন, দিয়ে লেখেন কোন জায়গায়, ঢাকায়, ঢাকাটা খুঁজবো,
তাহলে এর একটা এরিয়া দিয়ে দিলাম ঢাকা। ঢাকা ঢাকা লিখে সরি ঢাকা ঢাকা লিখে আমরা কি করবো, এটা ইন্টার দিয়ে প্রেস করব। গুগলে সার্চে লিখে ইন্টার প্রেস করলে আমাদের কিছু তথ্য আসবে। হ্যাঁ, সার্চ রেজাল্ট আমাদেরকে কিছু তথ্য দিবে যে ইউএসএ এম্বাসি ঢাকা এর ওয়েবসাইটের লিংক শো করছে কিনা। দেখি আসলে শো করছে, দেখেন এই যে https bd.usembassy.gov শো করতেছে এখানে ইউএসএ এম্বাসি ইন বাংলাদেশ। তাহলে আমরা এটা খুঁজে পেলাম সার্চ ইঞ্জিনে। খুঁজে পাওয়ার পর আমরা প্রথমে দেখেন আমাদেরকে একটা লিংক দিচ্ছে usa.embassy in বাংলাদেশ। এইখানে নিচে দেখেন, এখানে কিন্তু ডান পাশে খেয়াল করেন এই জায়গাটা, এই যে এম্বাসি অফ দা ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, এর কিন্তু একটা অ্যাড্রেস দেওয়া আছে এখানে, ঢাকার অ্যাড্রেস যে 12 মাদানী অ্যাভিনিউ ঢাকা 1212। হ্যালো, আপনারা শুনতে পাচ্ছেন? একটু কথা বলেন। হ্যাঁ শুনতে পাচ্ছি। হ্যাঁ, দেখতে পাচ্ছেন সম্ভবত। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্ক্রিন শেয়ারিং দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে আমরা কি হলো, আমরা এখন ইউএসএ এম্বাসির অ্যাড্রেসও পেয়ে গেলাম, লিংকও পেয়ে গেলাম সার্চ রেজাল্ট করে। হ্যাঁ হ্যাঁ, আপনারা আরো একটু নিচে যাই দেখি আরো আছে কিনা। ইউএসএ এম্বাসি ঢাকা টুইটার, এখানে টুইটারের অ্যাড্রেস পাচ্ছি, তারপরে পাচ্ছি ইউএসএ এম্বাসি, হ্যাঁ ফেসবুক পাচ্ছি, তারপরে এটা পাচ্ছি আরেকটা ট্রাভেল পাচ্ছি, ট্রাভেল ডক, এটা দরকার নাই, ট্রাভেল ডকের দরকার নাই। ভিডিও পাচ্ছি কিছু অন্যজনের ট্রাভেল। আচ্ছা, এইগুলো আমরা আসলে মূলত প্রথমটাই হচ্ছে অ্যাড্রেস সম্বলিত একটা ওয়েবসাইট। আমরা যদি এখানে ক্লিক করি, রাইট বাটনে ক্লিক করে ওপেন লিংক ইন নিউ ট্যাবে ক্লিক করি, তাহলে একটা ট্যাব ওপেন হবে। এখানে আসলে ইউএসএ এম্বাসির পুরো ওয়েবসাইটটা এখানে শো করবে। দেখেন শো করবে ইউএসএ এম্বাসি ইন বাংলাদেশ। এখান থেকে আপনি, যেহেতু আপনার দরকার ছিল অ্যাড্রেসটা দরকার ছিল, যে ওখানে আসলে অ্যাড্রেসটা কোথায়, ঢাকায় কোথায়, ওটা পেয়ে গেছি অলরেডি আমরা। তারপর এখানে যাবেন, এখানে গিয়ে দেখেন এই দেখেন নিচের দিকে খেয়াল করেন ইউএসএ পুরো অ্যাড্রেসটা এখন শো করছে, মোবাইল নাম্বার সহকারে, যে টেলিফোন নাম্বার সহকারে সবই শো করছে। তাহলে মোটামুটি আমরা খুঁজে পেলাম। এখন হচ্ছে আরেকটা, যে আপনার ওয়েবসাইটের ডিজাইনারকে বিশ্বাস না করা একটা, কারণ এর আমি আগে বলেছিলাম যে সব ওয়েবসাইট ডিজাইনাররা কিন্তু এসইও জানেন না, শুধুমাত্র মুসলিম কিছু লোক এটা জানেন। এই জন্য আপনার ওয়েবসাইট ডিজাইন করবে তাকে আপনি এটা বিশ্বাস করতে পারবেন না সে আসলে এসইও জানে এবং সে আপনার এসইও ফ্রেন্ডলি একটা ওয়েবসাইট তৈরি করতে পারবে কিনা, মানে কম ওয়েটের। হ্যাঁ, এটা হচ্ছে ডু নট ট্রাস্ট ইওর ওয়েবসাইট ডিজাইনার। হ্যাঁ, বলছিলেন যে ওয়েবসাইটটা ভারী হয় যদি ফ্রেন্ডলি না হয়, এসইও ফ্রেন্ডলি না হয়। এই জন্য কোনো ওয়েবসাইট ডিজাইনারকে আপনি বিশ্বাস করা যাবে না যে সে আসলে এসইও ফ্রেন্ডলি সাইট তৈরি করতে পারবে। হ্যাঁ, এখন পুরোটা বলছি যে আমরা ওয়েবসাইট ডিজাইনারকে বিশ্বাস করব না বা করবেন না। আপনার এসইও প্রজেক্ট ম্যানেজার করার জন্য সাধারণত ই কমার্স সাইটগুলোর ক্ষেত্রে এটি খুবই রিস্কি, মানে কোনো এসইও প্রজেক্ট ম্যানেজার করার জন্য সাধারণত ই কমার্স সাইটগুলোকে একটি সাইটের ক্ষেত্রে এটি খুবই রিস্কি। অনেক সময় দেখা যায় এসইও করার জন্য আপনার সাইটের কিছু ব্যাক এন্ড পাওয়ার এসইও ম্যানেজারকে দিতে হয়, আর সেই এসইও ম্যানেজার যদি খুবই বিশ্বস্ত না হয় তখন খুবই সমস্যা হয়। এই অভিযোগগুলো আমরা প্রায় সময় বিভিন্ন অর্গানাইজেশন থেকে শুনে থাকি। এখানে বিশ্বাস করা এবং না করা এটা হলো আসলে ব্যক্তিগত ব্যাপার। যদি বিশ্বাস আপনার একান্ত নিজস্ব লোক হয় তাহলে বিশ্বাস করতে পারেন, আবার যদি না হয় তাহলে এটা করতে পারেন না। এটা সম্পূর্ণটা আপনার ব্যক্তিগত এবং নিজস্ব ব্যাপার। কারণ এই জন্য বলছি যে এসইও গুলি আসলে সব
ওয়েবসাইট ডিজাইনাররা জানেন না, শুধুমাত্র মুষ্টিমেয় লোক জানে। এই জন্য আপনি এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করতে গেলে আপনাকে এসইও জানতে হবে, অথবা যে ওয়েবসাইট ডিজাইন তৈরি করতেছে তার এসইও সম্পর্কে ভালো জ্ঞান থাকতে হবে। তা না হলে ওয়েবসাইটটা আসলে পরিকল্পনা মাফিক ওয়েবসাইট, এসইও ফ্রেন্ডলি ওয়েবসাইট হবে না। হয় এসইও হয় আপনার ওয়েবসাইটটা খুবই স্লো হয়ে যাবে, নয়তো আপনার গুগলে সার্চ র্যাঙ্কে ভালো একটা রেজাল্ট পাবে না, শুধুমাত্র এসইওর জন্য। কারণ সে কিওয়ার্ড সম্পর্কে তার ধারণা নেই, মেটা ট্যাগ, মেটা টাইটেল, H1 থেকে H6 পর্যন্ত এগুলি ধারণা তার থাকতে হবে। আরো আছে কি ব্যাকলিঙ্ক, তারপর আপনার আছে অ্যাঙ্কর টেক্সট, ইমেজ অপটিমাইজেশন বা ইমেজ অ্যাঙ্কর টেক্সট, এগুলি। তারপর হচ্ছে এসইও এর জন্য গোল ঠিক করা, সেটিং এসইও গোল। আপনারা কিভাবে এসইও এর জন্য গোল ঠিক করবেন, এর জন্য একটা পরিকল্পনা করতে হবে। এসইও করার পর একটি পরিকল্পনা করে নেবেন। অনেক সময় প্ল্যানিং বাস্তবায়িত হয় না, এর কারণ হচ্ছে সুনির্দিষ্ট গোল না থাকার কারণে। যেমন একটি ওয়েবসাইটের জন্য অনেক হ্যালো, হ্যাঁ মানে এটা কি উদ্দেশ্য বোঝানো হচ্ছে যে কি উদ্দেশ্যে আমি এসইওটি করব? হ্যাঁ, এসইও গোল, এসইওটা কেন করবেন, কি উদ্দেশ্য করবেন, সেটাই এটা পরিকল্পনা একটা আর কি, গোল প্ল্যান করা, সবই প্ল্যান, এসইও প্ল্যানের মধ্যে এটা গোলটা। জি বলেন। যেমন একটি ওয়েবসাইটের জন্য অনেক ধরনের কিওয়ার্ড হতে পারে, এখান থেকে কোন কিওয়ার্ড গুলো আপনি সিলেক্ট করবেন সেটা নির্ভর করবে আপনার গোল কি বা লক্ষ্য কি। আপনার গোলটি এমন হওয়া উচিত যেটি আপনার কোম্পানির নিড পূরণ করবে, মানে কোম্পানির প্রয়োজনীয়তা পূরণ করবে। কারণ প্রত্যেকটি বিজনেসের জন্য নিড ভিন্ন। অনলাইনে কোনো ব্লগ বা ওয়েবসাইট কে ব্র্যান্ড করতে হলে আপনার এসইও করতে হবে। এখন আমি একটা দেখাচ্ছি, অনলাইনে কোনো পেজকে হ্যাঁ ব্র্যান্ড করতে গেলে, ব্র্যান্ড করতে হলে মানে আপনার কোনো ব্র্যান্ড, ব্র্যান্ড হ্যাঁ বুঝতে পারছি। ব্র্যান্ড করতে হলে আপনার এসইও করতে হবে। মানে ব্র্যান্ড দুইটাই, ব্র্যান্ড একটা শব্দ আর ব্র্যান্ড একটা শব্দ। ব্র্যান্ড এটা হচ্ছে আপনার নিজস্ব একটা কোম্পানি আছে, কোম্পানি মানে আমরা ব্র্যান্ড বলি। এটাকে করতে হলে আপনার আসলে এসইও দরকার, কারণ এখানে আপনার ভিজিটর লাগবে প্রচুর, আপনার পণ্যগুলি বিক্রি করতে হবে, পণ্য বিজ্ঞাপন দিতে হবে। এখন যদি আমরা একটা নতুন পেজ খুলি, এখানে খুলে যদি আমি কোনো বিজনেস সম্পর্কে জানতে চাই, যেমন ধরেন কি বলবো, দেখি কি লেখা যায়, এখানে সার্চ দেওয়া যায়। বাটা বাংলাদেশ, বাটা না, বাটা বাংলাদেশ তো আছে না, আমি ব্র্যান্ডিং বলছিলাম। দেখি, আচ্ছা বাটা দিলাম, বাটা বাংলাদেশ দিলাম। আচ্ছা ঠিক আছে, বাটা দেখি, বাটা শুধু বাটা দিলে কি আসে একটু দেখি। bata.com, বাটা শুটস, ঠিক আছে, বাটা চলে আসছে। আচ্ছা এখানে হ্যাঁ, এটাতে শুধুমাত্র আমরা কি পাচ্ছি, শুধুমাত্র লিংক পাচ্ছি, ওয়েবসাইট পাচ্ছি, কোনো ভিডিও কি পাচ্ছি না, মনে হয় ভিডিও মনে হয় পাচ্ছি না। দেখি ভিডিও অ্যাড্রেস আছে, বাটা বিডি, বাটা হোম, বাটা বাংলাদেশ, বাটা ইমেজ আছে, পাকিস্তানে চলে গেছে এবার, বাটা বাংলাদেশ লিমিটেড, লিঙ্কডইন। আচ্ছা লিঙ্কডইন, আচ্ছা আমরা একটা ভিডিও দেখি, আসলে একটা ভিডিও বের করি। যেমন আমরা অনেক সময় ভিডিও বের করি না, কি জানো, ফিশিং, আমি একটা ভিডিও বের করি, ফিশিং লিখে দেখি, ফিশিং লিখে একটা ভিডিও বের করি, ফিশিং 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 ভিডিও লিখি, আর সার্চটা দিবা একটু ব্যতিক্রম করে। এটাকে আমরা সার্চ দিলাম যেভাবে, ওইভাবে না দিয়ে আমরা একটু চেঞ্জ করবো, যেটা দিয়ে এটা প্লাস দিব, প্লাস চিহ্ন দিব, একটা শিফট প্লাস দিয়ে ভিডিও দিব, একটু ব্যতিক্রম আমি সার্চ দিলাম, ইন্টার। কেন দিলাম, এখানে আমি আসলে কিওয়ার্ডটা এমন লিখে দিলাম যে ফিশিং হবে এবং এর সাথে প্লাস ভিডিও থাকবে।
দেখেন ফিশিং এর কোনো কিন্তু ভিডিও ছাড়া কিছু আসেনি, কিন্তু কোনো টাইটেল বা কোনো ওয়েবসাইট আসেনি, শুধু আসছে এটা ভিডিও। কি প্লাস লেখার কারণে নাকি? জি জি, প্লাস লেখার কারণে চলে আসছে যে আমরা চাচ্ছিলাম শুধুমাত্র ফিশিং ভিডিও, অন্য কিছু না, ফিশিং ভিডিও রিলেটেড যাচ্ছিলাম। এখানে আমরা দেখেন প্রথমে কিন্তু আমরা একটা পাইছি টপ 10 বেস্ট ফিশিং মোমেন্ট ফ্রম 2019। আচ্ছা, উপরে যে ভিডিও অপশনটা আছে ওখানে গেলে ভিডিও পাওয়া যাবে না? পাওয়া যাবে। হ্যাঁ, ওগুলাই তো আসছে, ঠিক আছে। আমরা তো ভিডিওতে যাইনি, আমি সরাসরি অলে আছি যে সবকিছু দেখাইতে হবে, কিন্তু প্লাস ভিডিও দেওয়ার কারণে শুধু ভিডিওটাই দেখাচ্ছে, অন্য কিছু আর দেখাবে না। আর ভিডিও করতে ভিডিও পাইতাম। আচ্ছা এখন দেখেন প্রথমটা, দেখেন প্রথমটা কেন এত পপুলার হইলো, এটা দেখেন। এটা কি এসইও করা আছে মনে হয় নাকি? এটা বলেন একটু। মানে এটা মনে হয় লক্ষ্য করলে দেখবেন যে অনেকগুলো ওয়েবসাইটের বিভিন্ন ধরনের ভিডিও আছে, কিন্তু ইউটিউব অনেক ভিডিও আছে, দেখেন অনেক দেখবেন, এই দেখেন সবই কিন্তু এখন ইউটিউব, হ্যাঁ, ইউটিউব বেসড ভিডিও দেখাচ্ছে। আর এই থাকার কারণ হচ্ছে ইউটিউবকে ব্র্যান্ডিং করা, এটা থাকার কারণ হচ্ছে ইউটিউবকে ব্র্যান্ডিং করা হয়েছে। তবে অনলাইনে সবচেয়ে ব্র্যান্ডিং ধরে রাখা কিন্তু খুব কঠিন কাজ। আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনার ওয়েবসাইটে লোকালি কোনো নির্দিষ্ট দেশ না ইন্টারনেট ব্র্যান্ডিং করবেন, মানে কোনটা করবেন, লোকাল করবেন না ইন্টারন্যাশনালি করবেন। সার্চ ইঞ্জিন র্যাঙ্কিং এ যেহেতু প্রতিনিয়ত পরিবর্তন হচ্ছে, সেজন্য আপনার ওয়েবসাইটকে সবসময় আপডেট রাখতে হবে। যেমন অনেক সময় ওয়েবসাইটের ব্যান্ড করে দিতে পারে অনেক সময়, কারণ আবার ব্র্যান্ড হচ্ছে আপনার ওয়েবসাইটকে ব্লক করে দিতে পারে, আর ওয়েবসাইট সার্চ ইঞ্জিনে রাখবে না। আচ্ছা, এখানে যে youtube.com দিয়ে যে ভিডিওগুলা আসছে, ইউটিউবের ভিতরে এই ভিডিওগুলো আছে, তো এখন এই এসইওটা কি youtube.com ওয়েবসাইটের এসইও নাকি ওই ভিডিওর এগেইনস্টে কোনো এসইও করা আছে যে ওই ভিডিওটা প্রথমে আসছে? হ্যাঁ, এটা সবগুলি ভিডিও কিন্তু আপনি দেখেন, আমি ভিডিওতে চলে যাই আবার তাহলে আর একটু ক্লিয়ার করার জন্য। এখানে আসলাম, এই দেখেন সবগুলো ভিডিও কিন্তু কি ইউটিউব, দেখেন হ্যাঁ, ইউটিউবে ছবি। হ্যাঁ, কোনো ওয়েবসাইটের কি ভিডিও আছে এখানে? না, সবই ইউটিউবের ভিডিও। কিভাবে হয়েছে আমি বলি আপনাকে, যে এই ভিডিওগুলির ওয়েবসাইটগুলি বা ইউটিউবের ব্র্যান্ডিং করা মানে হচ্ছে যে ভিডিওটা মূলত প্রথমেই পোস্ট করা হয়েছে ইউটিউবের মাধ্যমে। এটা লিঙ্কটা তারা ওয়েবসাইটে দিতে পারে, আবার ফেসবুকে দিতে পারে, টুইটারে দিতে পারে, কিন্তু অরিজিনাল ভিডিওটা হচ্ছে ইউটিউবে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইউটিউবে ব্র্যান্ডিং করা, মানে ব্র্যান্ড হিসেবে ইউটিউবকে ব্যবহার করা হয়েছে। যেমন ভিডিও, আপনি ভিডিও অনেক সময় আপনারা ফেসবুকে দেন না ভিডিও, ওই ভিডিওটাতে ব্র্যান্ডিং করা না, ওটা ব্র্যান্ডিং করা কার? ওটা ব্র্যান্ডিং করা হচ্ছে ফেসবুকে, ওটা কিন্তু ইউটিউবের না। আরেকবার, আপনারা যখন কোনো ভিডিও ইউটিউবে আপলোড না করে ফেসবুকে আপলোড করে মার্কেটিং করেন, তখন ওই ভিডিওর ব্র্যান্ডিং হচ্ছে ফেসবুক, ওটা ব্র্যান্ডিং ইউটিউব নয়। কারণ ফেসবুকের সার্চ ইঞ্জিন অতটা সবল নয়, ইউটিউবের মতো নয়। ইউটিউবে ওইভাবে ফেসবুকে যেভাবে সার্চ দেওয়া হয়, ইউটিউবে কিন্তু তার চেয়ে অনেক অনেক বেশি সার্চিং হয়। আপনি খেয়াল করে দেখবেন যে আপনি ফেসবুকে যে ভিডিওটা দিবেন, সেই ভিডিওটা যদি নর্মালি আপনি গুগলের অথবা বিং অথবা ask.com এগুলিতে যদি সার্চ দেন, যে দেখবেন ওই ভিডিওটা অনেক সময় পাওয়া যায় না। হ্যাঁ, যদি আপনার ওই ভিডিওটা যদি ইউটিউবে আপলোড করেন, তাহলে এটাতে সার্চ ইঞ্জিন, যদি ইউটিউবের অনেক সার্চ বা অনেক ভিজিটর আছে, এই জন্য এটার সার্চ ইঞ্জিন তাড়াতাড়ি উপরে আসে। কিন্তু ইউটিউবে অন্যান্য সার্চ ইঞ্জিন থেকে দেখা যাবে।
কিন্তু আপনি কি করতে পারেন, যদি আপনি আরো ভিউয়ার বাড়াতে চান তাহলে ইউটিউবের ভিডিও লিংকটা আপনি ফেসবুকে, টুইটারে এগুলিতে লিংকটা দিয়ে আপনি পোস্ট দিতে পারেন। এটা কি ব্যাক লিংক বলা হচ্ছে না এটাকে? হ্যাঁ, এটা ব্র্যান্ড হচ্ছে কখন ইউটিউবের ভিডিও যখন ফেসবুকে পোস্ট করলেন বা টুইটারে পোস্ট করলেন তখন কিন্তু এর ব্র্যান্ডিং হচ্ছে ইউটিউব, কারণ ভিডিওটা হচ্ছে ইউটিউব থেকে নেওয়া লিংক। আর ব্র্যান্ড এখানে বলা হয়েছে লোকালি আর হচ্ছে ইন্টারন্যাশনালি। আপনি যদি আপনার নিজস্ব ভাষা দিয়ে, বাংলা ভাষা দিয়ে কোনো ভিডিও করেন তখন সেই আপনার এইটা ওয়েবসাইটটা বা ভিডিওটা হবে লোকালি ব্র্যান্ড। আর যখন আপনি এটাকে ইংলিশে করবেন অথবা কোনো প্রকার ল্যাঙ্গুয়েজ ইউজ করবেন না, মিউজিক দিয়ে দিবেন, তখন এটা হচ্ছে আসলে ইন্টারন্যাশনালি, এটা সবাই দেখবে, সবাই বুঝতে পারবে। আর বাংলা দিলে কি হবে, বাংলাদেশি লোকজনই বুঝতে পারবে যারা বাংলা ভাষা জানে, আর অন্যরা শুধু এনজয় করতে পারবে কিন্তু তারা বুঝতে পারবে না। তাহলে আপনার এখানে কিন্তু লোকজন থাকবে না বেশিক্ষণ, এটা তারা বাউন্স, এটা আমরা যেটা বলি বাউন্স করে তারা চলে যাবে। তারা হয়তো ছবিটা ভালো লাগতেছে ভিডিওটা, কিন্তু তারা ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারতেছে না। আচ্ছা, আমি যদি ইউটিউবে একটা ভিডিও দেই, মানে আমার চ্যানেলে, ওইটা কি গুগলে যেগুলো সার্চ ইঞ্জিন আছে সব সার্চ ইঞ্জিন থেকে দেখা যাবে? হ্যাঁ, ওটা দেখা যাবে, কারণ হচ্ছে কি ইউটিউব হচ্ছে আসলে গুগলের একটা অঙ্গ প্রতিষ্ঠান। ইউটিউবে ভিডিও দিলে আপনি গুগল সার্চে পাবেন, সব সার্চেই পাবেন, কারণ এটা ব্র্যান্ডিং হচ্ছে ইউটিউব। বুঝতে পারছি। আচ্ছা, মানে আমি মনে করেন একটা বিষয়ের উপর ভিডিও দিলাম, ইউটিউবে ছাড়লাম সেই ভিডিওটা। এখন আপনি যেরকম এরকম লিখছেন যে কি ফিশিং প্লাস ভিডিও, তো আমার ভিডিওটা যদি এরকম কোনো একটা মানে বিষয়ের উপর থাকে, সেই কথাটা লিখে প্লাস ভিডিও লিখলে আমার ভিডিওটা যাতে প্রথমে আসে। আচ্ছা, মাঝখানে এখন কথাটা বলি, এখন আপনার ভিডিওটা সার্চ দিলে পাবেন কি পাবেন না এটা নির্ভর করবে আপনার এসইও এর উপরে। আপনার কিওয়ার্ড কি, আপনার কিওয়ার্ড একটা, ভিডিও দিবেন আরেকটা, আবার আপনার টাইটেল একটা, ডেসক্রিপশন লিখছেন আরেকটা, তাহলে তো আপনাকে পাওয়া বড় কষ্টকর। তাহলে আপনাকে ওগুলো সবই একসাথে মানে ঠিকঠাক মতো করতে হবে। জি, আপনার কিওয়ার্ড নিশ থাকতে হবে একটা ভিডিওর মধ্যে। আপনি ভিডিওর নাম দিয়েছেন ফিশিং, মাঝখানে আপনি টাইটেল দিয়ে দিয়েছেন অন্য কিছু, ফিশিং এর সাথে ফিশিং না দিয়ে অন্য কিছু দিয়ে দিয়েছেন। হ্যাঁ, তারপরে ডেসক্রিপশন লিখছেন আরেকটা, তারপরে আপনি কিওয়ার্ড দিয়েছেন আরেকটা, তাহলে তো আপনাকে গুগল আসলে খুঁজে পাবে না। আপনার যে টার্গেটেড কিওয়ার্ড সেটা আপনার টাইটেলে থাকতে হবে, ভিডিওতে থাকতে হবে, তারপরে আপনার ট্যাগে থাকতে হবে, সেম কিওয়ার্ড থাকতে হবে, ডেসক্রিপশনে থাকতে হবে, টাইটেলে থাকতে হবে, সাবটাইটেলে থাকতে হবে, ট্যাগে থাকতে হবে। ওগুলির জন্য এসইও আছে, এসইও গুলি করতে হবে। যদি ওই এসইও ঠিক না হয়, প্ল্যান মাফিক না হয়, তাহলে ওই ভিডিও সার্চ ইঞ্জিনে কখনোই ভালো রেজাল্ট দেখাতে পারবে না। আচ্ছা, তারপরে আমি চলে যাই। এখন চলে আচ্ছা, যাই। একটা কথা বলি। জি বলেন। হ্যালো, হ্যাঁ, আপনি ওখানে লেখা আছে মানে ফিশিং প্লাস ভিডিও লেখা আছে, ঠিক আছে? জি, প্রথম ভিডিও এবং দ্বিতীয় ভিডিও দুই জায়গায় লেখা আছে ফিশিং, তাহলে মানে ওইটা প্রথমে আসলো, ওইটা দ্বিতীয়, এর কারণটা কি? আচ্ছা, এবার কারণটা কি? কারণটা আপনি একটু ভালো করে খেয়াল করেন, একটু ভালো করে খেয়াল করেন, প্রথমটা আর দ্বিতীয়টা খেয়াল করেন। ওখানেও লেখা আছে ফিশিং, মানে কিওয়ার্ডটা ফিশিং, কিন্তু এখানেও একটা কথা বলি আপনাকে এরকম কিন্তু আপনাদেরকে ভালোভাবে বলছি আমি, যে আপনাদের কিওয়ার্ডটা থাকতে হবে, যে নিজ কিওয়ার্ডটা নিয়ে আপনার ভিডিওটা বানাইছেন সেটা যদি এসইও ঠিক হয়, কিওয়ার্ডটা যদি সব জায়গায় থাকে তাহলে এটা শো করবে। আপনি দেখেন উপরে কয়টা কিওয়ার্ড আছে হাইলাইট করা উপরে? হ্যাঁ, মানে টাইটেলে কয়টা কিওয়ার্ড আছে? ওখানে তো দুইটাই দেখা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ, বিগ ফিশিং, ভালো করে দেখেন। ও হ্যাঁ, বিগ ফিশ, নেট ফিশিং, ফিশ হান্টিং, ফিশিং বাই কাস্ট। না না, আপনি আমার কথা ক্লিয়ার বুঝেন নাই। যেটা বোল্ড করা আছে সেটা দেখেন কয়টা আছে কিওয়ার্ড। একটা, দুইটা, তিনটা,
4টা 5টা এখানে আপাতত 5টা দেখাই যাচ্ছে। নিচে দেখেন, নিচে কয়টা আছে? নিচে তো একটা। তার নিচে দেখেন কয়টা? একটা। তার নিচে দেখেন কয়টা? একটু উপরে তোলেন তো। কয়টা পাচ্ছেন? একটা। একটা। তাহলে আপনাকে কিভাবে উপরে নিয়ে যাবে বলেন? তাহলে আপনাকে কিভাবে উপরে নিয়ে যাবে? ফিশিং ভিডিও লেখা হ্যাঁ আছে। হ্যাঁ এই দেখেন হ্যাঁ এখানে একটা ফিশিং, হ্যাঁ, দুইটা, তিনটা, চারটা চারটা, পাঁচটা। 5টা ফিশিং, ঠিক আছে? আবার আর দেখি। এখানে আর একটা দেখেন, আবার নেই। আমি ওটা হ্যাঁ, হ্যাঁ। ভিডিওটা ওপেন করি। ক্ষেত্রে কিওয়ার্ডটা ইউজ করছি। ভিডিওটা ওপেন করতেছি। ভিডিওটা স্টপ করে দিলাম দেখার জন্য। কিওয়ার্ড এখন কথা না বুঝছি। আপনাকে কিন্তু এর আগে বারবার বলছি যে আপনারা একটু ভালো করে খেয়াল করবেন কিন্তু। আচ্ছা দেখেন এখানে এর দেখেন ভিউয়ার কতগুলি খেয়াল করেন। ষোলো কোটি 16 কোটি না, ভালো করে দেখেন। 16 লক্ষ 98 না 1 কোটি 60 লাখ 1,69,00,000 লক্ষ। 70,87,692। জি, এই কিওয়ার্ড দেখেন কতগুলি কিওয়ার্ড দেখেন। হ্যাঁ অনেকগুলো ফিশিং কিওয়ার্ড ব্যবহার করা আছে এখানে। আছে কি? আমাদের কিওয়ার্ড হ্যাঁ, কি ছিল? হ্যাঁ। সার্চ দিলাম ফিশিং ছিল। হ্যাঁ, ফিশিং ছিল ছিল। হচ্ছে কিওয়ার্ড আর হচ্ছে প্লাস ভিডিও হচ্ছে আমি ভিডিও দেখতে চাচ্ছিলাম। আমরা অন্য কিছু দেখতে চাচ্ছিলাম না। কোনো সাইট ব্লগ এগুলি দেখতে চাচ্ছিলাম না। আমরা চাচ্ছিলাম ফিশিং রিলেটেড ভিডিও। হ্যাঁ, ফিশিং তাকে এসইও তে লিখে দিলাম ফিশিং প্লাস ভিডিও। ভিডিও। হ্যাঁ দেখেন এর কমেন্টস গুলি দেখেন। কমেন্টস অনেক কমেন্টস আছে, আরো অনেক কমেন্টস আছে। আমি ঢুকবো না, আর ওদিকে যাব না, ওদিকে যাব না। এর হলো এটাই কাজ। এখন আমি চলে যাই আরেকটাতে চলে যাই। দেখেন নেক্সটটাতে চলে যাই। এটা বাংলাদেশের কিন্তু, হ্যাঁ এটা বাংলাদেশ, তো ওটা বাহিরের অন্য জায়গার। এটা দেখেন এবার, এটা ভয়েসটা সুন্দর। আসলে ভয়েস কি আছে দেখেন একটু। ভালো করে খেয়াল করবেন, দুটো ভিডিও আপনাকে ভালো করে দেখাবো, পার্থক্যটা বুঝতে পারবেন ক্লিয়ার। টেনে দেই। ভয়েস আসতেছে না এখানে। আমি আওয়াজটা জোরে দিলাম বোঝার জন্য। বাংলা কণ্ঠ কিন্তু আমাদের এখানে কোন ধরনের ভয়েস আসতেছে না ভিডিওটা থেকে। ভালো করে শুনুন। হ্যাঁ আসতেছে, আসতেছে। আপনার নাম দাদা খালি এইটা আচ্ছা নাম দাদা খালি এইটা হয় তো আমি 100 রঙা আমরা দাদা হ্যাঁ দেখেন এই ডেসক্রিপশনে দেখেন। দেখছেন? এখন আগের ভিডিওটা ওপেন করি, পার্থক্যটা আরো বের করি, পার্থক্যটা বুঝবেন এবার।
ভিডিওটা পরে দেখ, ভিডিওটা জিনিস বুঝে নেন। Ela de começo ela chorou, né? Já vai. Na varinha eu faço devolver tudo. Olha, tem muito peixe preto ali, ó. Preto ali, ó. Tem peixe ali, ó. Olha lá, colocaram um peixe que você colocaram peixe. Tem nojo. É peixe. Olha ali, ó. Você fala que é pra lá? Tá filmando. Bate no cara no local. Tem nojo. É peixe. Olha ali, ó. Você fala que é pra lá? Tá filmando. Bate no cara no local. Viu o tamanho? আচ্ছা, এখন আপনি টাইটেলটা খেয়াল করেন, প্রথম টাইটেলটা খেয়াল করেন কি লিখছে এটাতে, টাইটেলে দেখেন অ্যামাজিং বিগ ফিশিং ক্যাচিং স্কিল, traditional net fishing and net fishing in the sea. গাড়ির শব্দ কি আপনার ধরনের গাড়ির শব্দ আসতেছে না? না না, এখন তো কোনো শব্দ নাই। আসতেছে একটু গাড়ি শব্দ আসতেছে। হ্যাঁ, বাইরে গাড়ির শব্দ আসতেছে, এই জন্য আমি মনে করলাম ভিডিওতে শব্দ কিনা। আচ্ছা, এটা দেখলেন, দেখেন এর লেখছে অ্যামাজিং বিগ ফিশিং ক্যাচিং স্কিল ট্রেডিশনাল নেট ফিশিং এন্ড নেট ফিশিং ইন দ্য সি। এই দেখেন ফিশিং একটা, দুইটা, তিনটা, আর ওদেরটা ছিল কয়টা দেখেন, উপরেরটা দেখেন, উপরে একটা ছিল একটা। হ্যাঁ, এজন্য কিওয়ার্ড গুলি সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে কিওয়ার্ড গুলি লিখতে হয়। সার্চ ইঞ্জিনে সার্চ দিয়ে যদি কিওয়ার্ড গুলি লিখতে, তাহলে এর সার্চ রেজাল্ট অনেক বেশি হইতো। দেখেন কয়টা কিওয়ার্ড, একটা। হ্যাঁ, একটা দেখছে মাত্র, এটাই সমস্যা, আর কিছু না। আর দেখাবো না, দরকার নাই, এখন বুঝে নেন। হ্যাঁ, এখন কি ক্লিয়ার? হ্যাঁ, এখন বুঝতে পারছি। আচ্ছা, বুঝতে পারছেন। এখন শুনুন, এখন আরেকটা হচ্ছে পেজ প্রপার্টি। পেজ প্রপার্টি আমরা আসলে পুরো ওয়েবসাইট একসাথে চিন্তা না করে, যদি আমরা প্রত্যেকটি আলাদা আলাদা পেজকে গুরুত্ব দিতে পারি, সেক্ষেত্রে এসইওর জন্য খুব ভালো। কারণ একটা ওয়েবসাইটের অল্প সময়ে পুরো করা সম্ভব নয়। আপনার মাইক্রোফোনটা একটু কাছে মুট করে দেন। আমি আবারও বলছি, পেজ প্রপার্টি এটা হচ্ছে যে পুরো ওয়েবসাইটের কথা একসাথে চিন্তা না করে আমরা প্রত্যেকটি ওয়েবসাইটের আলাদা আলাদা পেজকে গুরুত্ব দিয়ে থাকি। এর কারণ হচ্ছে একটি ওয়েবসাইটের বা ওয়েবসাইটকে অল্প সময়ে পুরো করা বা কি বলে ডিজাইন বা ডেভেলপ করা সম্ভব নয়। এটা ধীরে ধীরে আপডেট করতে থাকি। অনেক সময় এটা অনেক প্রায় লেন্থি প্রসেস হয়ে যায়, 2 থেকে 3 মাসও লেগে যেতে পারে। বিশেষ করে যাদের ই-কমার্স সাইট আছে তাদের জন্য এটা হয়। আর নর্মাল যেগুলি পার্সোনাল সাইট, সেটা হয়তো 7-8 দিন বা 15 দিনে শেষ হয়ে যায়। হ্যাঁ, তাই পূর্ণাঙ্গ ওয়েবসাইট না করা পর্যন্ত এসইও করা যাবে না। এরকম ধারণা অনেকের আছে যে আমার ওয়েবসাইটটার 10টা পেজ আছে, এখন আমি একটা পেজ কমপ্লিট করে ফেলছি, আর 5টা পেজ এখনো ডিউ আছে, মানে করা হয়নি, তখন কি এসইও করতে পারবো কিনা। অনেকে মনে করে হয়তো এটা করা যাবে না, কিন্তু আসলে এরকমটা নয়। আপনি যে পেজটা কমপ্লিট করে ফেলছেন বা তথ্য সম্পূর্ণ হয়ে গেছে, এটার জন্য আপনি এসইও শুরু করতে পারেন। আর এটাকে আমরা বলে থাকি ল্যান্ডিং পেজ এসইও। ভিজিটর সাধারণত হোম পেজেই আসে। যেহেতু আমাদের হোম পেজটা হয়ে গেছে, এই জন্য আমরা এই পেজের প্রপার্টি কেমন হবে তার চিন্তা ভাবনা করে এটাকে আমরা গুগলে সার্চ দিতে পারি। যেমন সার্চ দিচ্ছি, একটা সার্চে দেখাচ্ছি। আচ্ছা, এইটার ক্ষেত্রে কি আপনার হচ্ছে যে আমার ওয়েব পেজটা কমপ্লিট হয়নি, সেটার বেলায় আমি ওই যে ডিজেলাও লিখে রাখবো, তাহলে ওইটা শো করবে না, তাই না? না না, ডিজেলাও আপনি ডিজেলাও লিখছেন সেটা ঠিক আছে, কিন্তু যারা এসইও করবে তারা তো ডিজেলাও করতে পারবে না। ও আচ্ছা, এটা করতে পারবে অন পেজ এসইও।
কিন্তু আপনি তো অন পেজ এসেও করতেছেন না। এটা আপনি বাইরে যখন আপনি এটা সার্চ ইঞ্জিনে আপনার পেজটাকে সার্চ করে খুঁজে বের করার জন্য চেষ্টা করবেন, তার জন্য তো আপনাকে আসলে গুগলে সার্চ দিতে হবে, তাই না? গুগলে বা যে কোনো সার্চ ইঞ্জিনে সার্চ দিলে জন্য আপনার হোম পেজটা শো করে। যেহেতু আপনার একটা পেজ শো করবে, এই জন্য আসলে এটাকে বলা হয় যে ল্যান্ডিং পেজ, মানে ওয়ান পেজ, এক পেজে শেষ। আর অন্য পেজগুলো তো আমাদের এখনো কমপ্লিট হয়নি, তাই বলে তো আমাদের এসইও বন্ধ রাখা যাবে না। আর আপনি যদি অন পেজ এসইও করেন, সেক্ষেত্রে তো আপনি সবই জানেন যে কি করতে হবে না করতে হবে, এটা জানেন। আচ্ছা, এখন যদি আমরা কোনো কিছু লিখে একটা সার্চ দিয়ে একটা পেজ আসলে আসে কিনা জানি না, সার্চ দিয়ে দেখি। আচ্ছা, আমি ওই যে এনারা বলে হার্ড ডিস্ক লিখে সার্চ দিই, হার্ড ডিস্ক লিখে একটা সার্চ দিই, দেখি হার্ড ডিস্ক। স্পেস ডিস্ক, DISK ডিস্ক, হার্ড ডিস্ক লিখে সার্চ দিলাম। দেখতে পাচ্ছেন তো নাকি? হ্যাঁ দেখা যাচ্ছে। অলে দিব ভিডিও না, অলে দিব। এখন দেখি, হার্ড ডিস্ক লিখে সার্চ দিলাম, এখানে অনেক হার্ড ডিস্ক, এই যে হার্ড ডিস্ক ড্রাইভ আসলো। এখানে কি আছে? হার্ড ডিস্ক উইকিপিডিয়া, হার্ড ডিস্ক উইকিপিডিয়া, তারপরে হার্ড পিডিএফ স্টল হার্ড ডিস্ক। আচ্ছা দেখি উইকিপিডিয়া কি আসছে, সার্চ দেখতেছি, খেয়াল করি দেখি কি আছে। এখানে আমাদের আরো কিছু কাজ আছে, কাজগুলি আসলে আমরা সার্চের আরো কিছু টুলস আছে যেগুলি আমরা যে অফ পেজ এসইও বেলা এগুলি আসলে আমরা দেখাবো। আরো কিছু অপশন আছে যেগুলি আপনি সার্চের রেজাল্টগুলি, এই যে আপনার সার্চ রেজাল্টের যে অপশনগুলি আছে এখানে নিচে আপনি র‍্যাঙ্কিং গুলি পাবেন। অ্যালেক্সা থেকে শুরু করে বিভিন্ন যে র‍্যাঙ্কিং আছে র‍্যাঙ্কিং গুলি শো করবে। হ্যাঁ, এটা আমরা একটা অফ পেজে দেখাবো কিভাবে আপনারা টুলস গুলি অ্যাড করবেন। এখন আমরা একটা দেখবো, সেটা হচ্ছে হার্ড ডিস্ক লিখলাম, এখানে উইকিপিডিয়া থেকে একটা দেখবো, উইকিপিডিয়া। আচ্ছা, এখান থেকে আমরা যে হার্ড ডিস্ক উপরেরটা যাই, ক্লিক দেই, কি আসে দেখি একটু। হার্ড ডিস্ক আসলে হার্ড ডিস্ক ড্রাইভ, এটা কি হয়? এটা হচ্ছে উইকিপিডিয়া সাইজের একটি পেজ। এই যে উইকিপিডিয়া সাইডের একটা পেজ, এটা কিন্তু সরাসরি দেখেন কোনো হোম পেজ আসছে। হ্যালো, না না না, শুধুমাত্র হার্ড ডিস্ক ড্রাইভ লেখা যে পেজটা আছে শুধু সেই পেজটাই আসছে। হ্যাঁ পেজ এটা। তাহলে আরেকটা দেখি আমি, যেমন এটাতে যাই, 2 নম্বরটাতে যাই, খেয়াল করেন এটা দেখেন, এটা হোম পেজে আছি আমরা, খেয়াল করেন এটা ঢুকলে একটা পেজ আমরা ঢুকতে পারবো। দেখেন বিভিন্ন এই যে আছে, এই যে সাইডে যে দেখেন, এই সাইডে ওই যে উপরে এগুলি দেখবেন, এখানে কম্পিউটার, মোবাইল এগুলো সব লেখা আছে। তার মানে হচ্ছে ওইগুলো হার্ড ডিস্ক অলে যাই। আর এইটা যেটা আছে হার্ড ডিস্ক প্রাইস, এটা হলো আলাদা, কিন্তু এইখানে এই যে এটা দেখতে যাচ্ছিলাম যে এইটাই, এইখানে দেখেন অন্যান্য সাইটের মধ্যে এটা কোনো হোম পেজ নাই, খেয়াল করেন। মানে একটা এক্সাক্ট ওয়েব পেজে একটা পেজে আসে হিট করছে। হ্যাঁ, এটা মনে হচ্ছে সরাসরি একটা, এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ। দেখেন পুরো একটা পেজের মধ্যে সব, খেয়াল করেন কত বড়, অনেক বড়। এটাকে বলা হয় ল্যান্ডিং পেজ, মানে এক পেজে সব কাজ শেষ, হার্ড ডিস্কের ফিচারগুলি একবারে দেওয়া শেষ সেই জায়গায়। এটা এটাকে বলে ল্যান্ডিং পেজ, এক পেজে সব শেষ। দেখেন আপনি যখন এই পেজে ঢুকবেন,
এতগুলি লেখা দেখলে আপনি কিন্তু পুরোটা আসলে পড়বেন না, কিন্তু এই উপরে একটু দেখে কিন্তু বেরিয়ে চলে যাবেন। দেখেন এতগুলি পড়বেন আপনি, দেখেন না না অনেক। না আর হচ্ছে কয়টা হচ্ছে সাইট অ্যাসেসমেন্ট, সাইট অ্যাসেসমেন্ট। এখন যেটা আসবে আমরা সাইট, দেখেন অ্যাসেসমেন্ট। অ্যাসেসমেন্ট এটা কি? পুরো ওয়েবসাইটকে আমরা একসাথে না দেখে বা চিন্তা না করে প্রতিটি আলাদা আলাদা পেজকে অ্যাসেস করা উচিত। সবগুলো পেজের তো সবসময় কোনো পেজের হ্যালো আপনাদের মাইক্রোফোনটা একটু মিউট করে দেন। যে পুরো ওয়েবসাইটকে একসাথে না দেখে বা চিন্তা না করে প্রত্যেকটি আলাদা আলাদা পেজকে অ্যাক্সেস করা উচিত নয়। হ্যাঁ, সবগুলো পেজের গুরুত্ব সব সময় থাকে। কোনো পেজের গুরুত্ব, কোন পেজের গুরুত্ব কি তা বিজনেস নিডের উপর নির্ভর করে। আপনার যে বিজনেসের উপর ভিত্তি করে পেজটা ডেভেলপ করা বা ডিজাইন করা হয়েছে তার উপর আসলে ডিপেন্ড করে আসলে কোন পেজের গুরুত্ব কেমন। সব পেজের গুরুত্ব কিন্তু সমান নয়। কোনো পেজ, হোম পেজের গুরুত্ব, যেমন আমাদের যে সাধারণত যে ডিজাইনগুলি করা হয় তখন হোম পেজের গুরুত্ব আমরা সবচেয়ে বেশি দিয়ে থাকি। তারপর অন্য পেজগুলি গুরুত্ব তেমন থাকে না। কোনো পেজের গুরুত্ব থাকে ওই প্রোডাক্টের প্রাইস, কোনো পেজের থাকে প্রোডাক্টের ডিটেলস, কোনো পেজে থাকে কন্ট্যাক্ট, হ্যাঁ, কোনো পেজে লগ ইন। এই জন্য এখানে দেখবেন সব লোকই প্রথমেই, যারা ভিজিটর তারা প্রথমেই ভিজিট করে হোম পেজটাকে। হোম পেজে কি আছে, হোম পেজটা দেখে তাদের যদি ভালো লাগে তখন তারা অন্য পেজগুলিতে ইন্টারেস্ট ফিল করে অন্য পেজগুলিতে তারা যায়। যদি প্রথম পেজ বা হোম পেজে ভালো না লাগে তাহলে তারা পরে পেজগুলিতে যায় না। এই জন্য সাইট অ্যাসেসমেন্টটা এসইও এর বেলায় এটা নির্ভর করে আসলে কোন ধরনের একটা সাইট বা বিজনেস তার উপর ডিপেন্ড করে। আচ্ছা, যে সাইট অ্যাসেসমেন্টটার কারণে তো মানে অনেক সময় বাউন্স হয় না, মানুষ এক ওয়েবসাইট থেকে আরেক ওয়েবসাইটে চলে যায়। দেখা গেল আপনি সাইট দিলেন ফিশিং, ওখানে যাই দেখলেন আপনি পানি সেচতেছেন, মাছ তো নাই, পানি সেচতেছেন সারাদিন, তারপর একটা পুঁটি মাছ একটা পাইছেন। এই অতক্ষণ থেকে বসে থাকবে না। আপনাদের ফিশিং দেখার জন্য কি তারা 1-2 মিনিট বা হাফ মিনিটের মধ্যে বা 10 সেকেন্ডের মধ্যে একটা মাছ দেখতে যাচ্ছে। তারা যদি 10 সেকেন্ডের মধ্যে একটা মাছ দেখাতে পারেন তারপর আরো 10 সেকেন্ড তারা ওয়েট করবে আরেকটা মাছ দেখার জন্য। যদি মাছ এর মধ্যে দেখা আধা ঘন্টার মধ্যে মাছই দেখাতে পারতেছেন না, সে কিন্তু অতক্ষণ থাকবে না। সে 1 মিনিট 2 মিনিট দেখবে, দেখার পর দেখবে আপনার ফিশিং রিলেটেড আসলে সাইট ঠিকই, কিন্তু এটা ফিশিংই নাই, মাছই দেখা যাচ্ছে না, তখন তারা কিন্তু বাউন্স করে চলে যাবে। আর নেক্সট টাইম কিন্তু আপনার পেজে আর আসবে না। তাহলে আপনি যে জন্য সাইটটা ক্রিয়েট করতেছেন বা পেজটা, ঠিক সেই জিনিসটা পেজে থাকতে হবে, কন্টেন্টটা থাকতে হবে। এখন আসলে সাইট অ্যাসেসমেন্টের জন্য আসলে কি কি উপাদান বা এলিমেন্টগুলি আমরা কনসিডার করে থাকি। প্রথম হচ্ছে সাইট পেজ ট্যাগিং, সাইট বা পেজ ট্যাগিং। ওয়েবসাইটে কি ধরনের মেটা ট্যাগ অ্যাড করব, সার্চ ইঞ্জিনের জন্য এটা আসলে বিশেষ গুরুত্বপূর্ণ বা খুবই গুরুত্বপূর্ণ, অর্থাৎ কোন বিষয়ের উপরে অ্যাটেনশন দিবেন। এছাড়াও ট্যাগের ডিসক্রিপশনে ট্যাগ সার্চ ইঞ্জিনের জন্য আরো গুরুত্বপূর্ণ। মানে আপনি যে ট্যাগ দিচ্ছেন এখানে ডিসক্রিপশনেও ট্যাগ থাকতে হবে, এটা সার্চ ইঞ্জিনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যেটা আমি কিছুক্ষণ আগে আপনাদেরকে একটা ভিডিওতে দেখাইলাম যে ওর টাইটেলের ভিতরে ট্যাগ আছে বা কিওয়ার্ড আছে, তার ভিতরে যে ডিসক্রিপশন আছে মেটা ডিসক্রিপশন, সেখানেও কিন্তু কিওয়ার্ড বা ট্যাগটা আছে। এটা আসলে সাইটের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এসইও এর জন্য আরো। আর এসব ট্যাগ সম্পর্কে সহজে পরিপূর্ণ ধারণা পাওয়ার জন্য আপনারা আসলে HTML বা ওয়েব ডিজাইনের সম্পর্কে যেগুলি ভিডিও আছে ভিডিও দেখতে পারেন।
অথবা এই রিলেটেড কোনো বই থাকলে আপনি সেটা দেখতে পারেন, তাহলে আপনার ট্যাগ সম্বন্ধে আরো ধারণা হবে। আরেকটা হচ্ছে পেজ কন্টেন্ট। কন্টেন্টটা হচ্ছে আপনার ওয়েবসাইটের আপনি যা শো করাতে যাচ্ছেন, অর্থাৎ ভিজিটররা আপনার ওয়েবসাইটে এসে যা কিছু দেখছেন সেগুলি হচ্ছে কন্টেন্ট। এটা হতে পারে টেক্সট, এটা হতে পারে অডিও, ভিডিও বা ফ্ল্যাশ পেজ। ডেসক্রিপশনটাও তো একটা কন্টেন্টের মধ্যে না? ডেসক্রিপশন, হ্যাঁ, ডেসক্রিপশনটা আসলে টেক্সট যেগুলো বললাম না, টেক্সট আসলে টেক্সটটাও হলো আপনার কন্টেন্ট, ভিডিও কন্টেন্ট, অডিও কন্টেন্ট, ইমেজও কন্টেন্ট। মানে ভিজিটররা আপনার সাইটে যা দেখতেছে সবই কন্টেন্ট। আর এই কন্টেন্টগুলি আপনাদেরকে কি করতে হবে, সবসময় আপডেট করতে হবে। যেমন আপনি একটা ভিডিও বা ওয়েবসাইটের পেজ ডিজাইন করে রাখছেন 7 বছর আগে, আপনি ওটা আর কিছুই করেন নাই, তাহলে ওটাতে কিন্তু আর কোনো ভিজিটর পাবেন না। আপনার উচিত যে কিছুদিন পর পর ওই আপনার সাইটের কন্টেন্টগুলিকে চেঞ্জ করা, মানে যাতে একঘেয়েমি না হয়। একজন লোক একবার পড়ে গেল, তারপর আবার এসে দেখলো আপনার ওই রকমই আছে, চেঞ্জ হয়নি, তখন কিন্তু আর থাকবে না। তখন সে মনে করবে এটা তো আমার আগেই আসলে দেখা হয়ে গেছে। ওই কন্টেন্টটা যদি আপনি চেঞ্জ করে ফেলেন, তাহলে কি হবে, আরেকজন এসে যখন ওই ভিজিটর একবার নতুন করে আবার আসবে, তখন দেখবে আসলে এটা নতুন সাইট মনে করবে সে, আবার তখন যে কন্টেন্টগুলি তখন সে পড়তে পারবে বা দেখবে। এই জন্য নিয়ম হলো সবসময় আপডেট রাখা কন্টেন্টগুলি। সেটা নির্ভর করে আপনার এসইও কিরকম করবেন তার উপরে। যত বেশি আপডেট করবেন তত আপনার এসইও ভালো হবে বা ভিজিটররা আপনার ওয়েবসাইটে ভিজিট করবে। তারপরে হচ্ছে সাইট লিংক। ওয়েবসাইটের লিঙ্কগুলোকে এসইও করার জন্য এটা খুবই প্রয়োজনীয়, কারণ ক্রাউলার এবং স্পাইডার সবসময় সাইটের ইউআরএল ভিজিট করে এবং ডাটা সংগ্রহ করে। ব্রোকেন লিঙ্ক বা সার্চ ইঞ্জিনের র্যাঙ্কিং এর জন্য একটি সমস্যা। আপনারা হয়তো আগে দেখেছেন যে আমার সাইটে প্রায় 19টা মতো ব্রোক লিঙ্ক ছিল, হ্যাঁ ব্রোকেন লিঙ্ক ছিল। আমি যদি এগুলিকে এডিট না করি বা এগুলিকে আসলে ব্রোকেন থেকে আউট করে দিয়ে পরিপূর্ণটা না করি, তাহলে কিন্তু আসলে ওই ক্রাউলার স্পাইডার আমার এটাতে দেখবে যখন যে বেশি ব্রোকেন আছে, তখন কিন্তু এটা আমার আসলে সার্চ ইঞ্জিনে র্যাঙ্ক করবে না। আচ্ছা এটা জানো মানে কি, এটা জানো ব্রোকেন লিংক? হ্যাঁ, আমার ভিতরে যে ইন্টারনাল লিংক থাকে, সাপোর্ট মনে করেন আমার পেজে 10টা পেজ আছে, আমি একটা সাইডে ওই একটা পেজের মধ্যে আরো 10টা সাইডে 10টা পেজের লিংকটা দিয়ে রাখছি, ইন্টারনাল লিংক। কোনো কারণে আমি হয়তো পেজটাকে চেঞ্জ করে ফেলছি, এডিট করে ফেলছি, কিন্তু লিংকটা আর এডিট করিনি, কারণ লিংকটা ক্লিক দিলে সে আমার পেজে যেতে পারবে না। এটা হচ্ছে ব্রোকেন লিংক, মানে যে লিংকটা আর কাজ করতেছে না, কার্যকারিতা নাই বা বুঝতে পারছি, বা ওই লিংকের কোনো একটা অপশন আমার ওয়ার্ড বা কোনো কিছু লিংকের কোনো একটা কিওয়ার্ড বা আপনার বলে কি ওয়ার্ড বা ক্যারেক্টার ডিলিট হয়ে গেছে ভুল করে, মানে ওই লিংকটা যদি কার্যকরী না হয়, সেটা হচ্ছে ব্রোকেন লিংক, এক কথা শেষ। ওই পেজের মধ্যে কি ব্রোকেন লিংক থাকে ওয়েবসাইটের মধ্যে? হ্যাঁ, আমি দেখালাম না আমার পেজে কতগুলি পাওয়া গেল, 19টা পাওয়া গেছিল। আমি এটা ঠিক করিনি এখন, আমি ঠিক করি। ওই যে কোন একটা সফটওয়্যার দিয়ে এটা দেখলাম, ওই যে সাইট ম্যাপ ক্রিয়েট করার সময়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আর ব্রোকেন লিংকের জন্য টুল আছে, সেই টুলটা দিয়ে আপনি ওটা দেখতে পারবেন। আচ্ছা, তারপর হচ্ছে সাইট ম্যাপিং। এটা বলছিলাম যে বেশিরভাগ ওয়েবসাইটে অনেক বেশি লিংক থাকে, হ্যাঁ, যেসব ওয়েবসাইটে অনেক বেশি পেজ আছে, ওই সমস্ত ওয়েবসাইটে ইউজারের পক্ষে তাদের প্রয়োজনীয় তথ্য খুঁজে পাওয়া কঠিন। মানে যদি পেজে অনেক বেশি লিংক থাকে, সেক্ষেত্রে আপনার ওয়েবসাইটে যারা ভিজিটর আছে তাদের পক্ষে কিন্তু আসলে প্রয়োজনীয় তথ্যটা পাওয়া কঠিন। যে জন্য ওয়েবসাইটের ম্যাপ তৈরি করে ওয়েবসাইটে দিতে হলে ইউজারদের প্রয়োজনীয় পেজে যেতে সুবিধা হয়, আর সেটা সার্চ ইঞ্জিনের অপটিমাইজেশনের জন্য ভালো। অপটিমাইজেশন কারণ আপনি যদি একটা পেজে যদি দেখা যায় যাদের ই কমার্স সাইট আছে, তাদের এমন হতে পারে 200-300 এরকম পেজ আছে। আসলে এই 300 পেজ ভিজিট করা আসলে একটা ইউজারের জন্য সম্ভব না। যারা ভিজিটর আছে, ইউজার আছে, তারা কি করবে, আপনার আসলে কোন দরকার ওইটা যদি থাকে, যে আপনার যদি ইন্ডেক্স করে দেওয়া থাকে, তাহলে সুবিধা হয়। আচ্ছা, নুরুল মনে হয় ঢুকে পড়ছে। জি নুরুল তো নেই না।
একটু দেখি না নুরুল আসেনি। আচ্ছা তাহলে আমরা চলে যাই আবার ওই সাইডে চলে যাই। কোথায় গেলাম? এটা সাইড অ্যাসাইনমেন্ট গেলাম, তারপরে সাইড লিংক গেলাম, সাইড ম্যাপিং গেলাম, ম্যাপ করে দেওয়া যাবে। তারপরে সাইড ম্যাপের যে প্রয়োজনীয়তাটা, জি মানে সাইড ম্যাপের প্রয়োজনীয়তা সম্পর্কে বলতেছিলেন। হ্যাঁ সাইড ম্যাপ হচ্ছে, সাইড ম্যাপটা হচ্ছে কি আমরা যে একটা সাইড ম্যাপটা ক্রিয়েট করতেছিলাম সেদিন, মনে আছে তো? এক্সএমএল সাইড হ্যাঁ ম্যাপ। মনে আছে মনে আছে। হ্যাঁ ওইরকম করে আসলে একটা ইন্ডেক্স দিতে হবে যেটার মাধ্যমে ভিজিটর বুঝতে পারবে যে আসলে আমরা কোন পেজে কি আছে, যে পেজটা তার প্রয়োজন সেই পেজে ক্লিক করে ঢুকে যাবে। এটা হচ্ছে সাইট ম্যাপ। তারপর এটা বলছিলাম গুগল অ্যানালাইসিস বা অ্যানালাইটিক্স। এটা গুগল অ্যানালাইটিক্স দিলেই হবে, গুগলে যান। আচ্ছা আপনাকে ইয়া কি নুরুল কি বলছে, ওই কি ঢুকবে না ঢুকবে না? ওই ভাই তো আছে হচ্ছে আপনার হলো একটা বিয়ে বাড়ি। হ্যাঁ এখন আমার যেটা মনে হয় বিয়ে বাড়ির তাল সামলাই দিতে পারতেছে না, যার কারণে আর ঢুকলো না। ঠিক আছে ওকে হ্যালো জি কি বললেন? গুগল অ্যানালাইটিক্স। হ্যাঁ বলেন, দেখতে পাচ্ছি শুনতেছি। এখানে লেখেন কি জন্য এটা ইউজ করা হয়? এটা ইউজ করা হয় গ্রো ইওর বিজনেস উইথ গুগল অ্যাড। এটা আসলে আপনার সাইডের অ্যাড, এর মাধ্যমে আপনি অ্যাড দিতে পারবেন। কিন্তু এটা করতে গেলে আপনাকে প্রথমে কি করতে হবে? সাইন ইন করতে হবে। সাইন ইন করে স্টার্ট নাও এ ক্লিক দিতে হবে। নাও এ ক্লিক দেওয়ার পর আপনি একটা মাস্ট যে দেখেন ডিটেলস লেখা আছে, আপনার একটা বাজেট থাকতে হবে। আপনি এটা কাজ করার জন্য কতটা আপনি ডলার খরচ করবেন, মান্থলি খরচ করবেন, এটা এখান থেকে দেখা যাচ্ছে কি স্ক্রিনটা? না 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 স্ক্রিনটা একটু দেখা যাচ্ছে না, চলে গেছে। না এখানে আমার এখানে আছে, নেটওয়ার্কের জন্য চলে যাচ্ছে। দেখেন আসবে। এটা আসলে গুগলের একটা অ্যাড। গুগলকে আপনি টাকা দিয়ে এই অ্যাডটা দিতে পারেন আপনার ওয়েবসাইটের জন্য, যে সে আসলে ভিজিটর ইনক্রিজ করার জন্য এটা ইউজ করা হয়। এখন কি আসছে দেখেন তো? না না আসেনি। অ্যাডের কথাটা আরেকবার বলেন তো, বুঝতে পারতেছি না। আচ্ছা আবার দিচ্ছি, আবার শেয়ার করে দিচ্ছি। নেটওয়ার্কের জন্য আসছে, এখন দেখেন আসে কিনা। আসছে আসছে। এটা হচ্ছে গুগল অ্যানালাইসিস বা অ্যানালাইটিক্স, দুইটা। এটার মাধ্যমে আপনারা কি করতে পারি, এগুলো গুগলকে আপনাদের বিজনেসের যে অ্যাড আছে অ্যাডটা দিতে পারেন। আপনার সে কি করবে, আপনার ভিজিটরকে ইনক্রিজ করে দিবে, গ্রো করে দিবে। এর জন্য আপনাকে কিছু অর্থ ব্যয় করতে হবে। এটা সার্চের জন্য, যে পিপল সার্চ এর জন্য আপনার সাইটটাকে পায়, এই জন্য। দেখেন এই দেখেন গেট দ্য রেজাল্ট দ্যাট ম্যাটার টু গুগলের। চলে গেছে, এটা চলে গেছে। এটা কি পেজ এসিওর মধ্যে পড়ে? জি এটা পেয়েবল, পেমেন্ট, এটা পেমেন্ট দিতে হয়। এটা মানে অর্গানিক, এটা কি পেজ এসিও ধরনের কিছু? হ্যাঁ এটা এসইও, পেমেন্ট এসইও। অ্যাড দেবে, অ্যাড ওই লেখা আছে, খেয়াল করেন দেখা যাচ্ছে? জি জি দেখা যাচ্ছে না, আপনার স্ক্রিন থেকে নট চলে গেছে। আবার আপনার ওখানে সমস্যা হচ্ছে, বার করতে মুশকিল। ছবি দিলাম না, তারপর যাচ্ছে এরকম করে। এখন দেখেন দেখা যাচ্ছে? হ্যালো এখনো আসেনি। আচ্ছা আপনি বলেন তো, বলেন আপনি মুখ দিয়ে বলেন। না একটু দেখা লাগবে, একটু দেখলে জিনিসটা ক্লিয়ার হবে। একটু শেয়ার করেন স্ক্রিনটা। শেয়ার করছি তো, স্ক্রিন শেয়ার করা আছে। দেখা যাচ্ছে না তো? আর আপনাদের নেটওয়ার্ক শো করছে। আচ্ছা আপনি আপাতত বলেন, রেকর্ডে ওটা তো রেকর্ডের মধ্যে থাকবে স্ক্রিন শেয়ারিং, তাই না? জি জি থাকবে।
আচ্ছা আপনি এটা আপাতত বলেন। এটা হচ্ছে আপনার গুগলের অ্যাডের জন্য, গুগলের মাধ্যমে আপনি একটা অ্যাড দিবেন আপনার বিজনেস পেজের জন্য বা ওয়েবসাইটের জন্য। সেখানে গুগলের কিছু শর্ত আছে, যে হচ্ছে যে গ্রো ইওর বিজনেস উইথ গুগল অ্যাড। হ্যাঁ, এটা করবে। আর হচ্ছে শো আপ ওয়েন পিপল সার্চ ফর হোয়াট ফর অফার, কি অফার গুগল দিয়েছে পিপলদের জন্য, এটা দেওয়া থাকবে। তারপর আছে গেট দ্য রেজাল্ট দ্য ম্যাটার টু ইউ। এখানে আপনার অপশন আছে ড্রাইভ ওয়েবসাইট ভিজিট, গেট মোর ফোন কল, ইনক্রিজ স্টোর ভিজিট। তারপর আছে সেট এ বাজেট দ্যাট ওয়ার্ক ফর ইউর বিজনেস। আপনাকে একটা বাজেট সেট করতে হবে, কত ডলার খরচ করবেন আপনি এই অ্যাডের জন্য। তারপরে পার্টনার উইথ গুগল টু ফাইন্ড দ্য রাইট কাস্টমার। পার্টনার গুগল, এই পার্টনার হিসেবে আপনাকে আপনার যে কাঙ্ক্ষিত যে কাস্টমার আছে তাকে খুঁজে বের করবে। এখন এর জন্য আপনাকে অ্যাড দিতে হবে। অ্যাডের জন্য এই অ্যাড গুগলের কোনো কিছু যখন চলবে তখন ওই অ্যাডটা দেখায়, তাই না? মানে আমি যদি অ্যাডের জন্য পে করি তখন ওই সামনে অ্যাড দেখাবে, এডি দেখাবে। আপনি যখন সার্চ দিবেন তখন অ্যাড দেখাবে। আপনি কোনো একটা সাইট সার্চ দিয়ে দেখেন, আমি একটা সার্চ সাইট দেই, এই সাইট দিব, দেখি। হ্যাঁ, অ্যাড সম্পর্কে ভালো করে জানা আছে। অ্যাডে খুব ঝামেলা করা, মোবাইল চালানোর সময় কোনো একটা ওয়েবসাইটে ঢুকলে ওগুলো অ্যাড না, ওটা না, এই সে অ্যাড না। তাহলে বুঝতে পারেননি এখনো, তাহলে বোঝা হয়নি। ওই অ্যাড না, এটা এর হচ্ছে গুগল ওই এসইও করবে। আপনার হলো যে আমরা বললাম অর্গানিক এসইও আর পেইড এসইও। গুগলের এটা হচ্ছে পেইড এসইও, এটা হচ্ছে পেইড এসইও। মানে একটা কখন দেখতে পাবে? মানে একটা ভিজিটর যখন আমার সাইটে ঢুকবে তখন কি একটা দেখতে পাবে নাকি কখন? আমার সাইডে ঢুকলে তো ঢোকাই হয়ে গেল। ওটা স্পন্সর, আমি দেখাচ্ছি আপনাকে স্পন্সরের, তো এটা দেখাই, খেয়াল করেন। ওইটা গুগলে যখন সার্চ দিবেন কোনো কিছু, তার সামনে দেখবেন একটা এডি লেখা থাকে, এডি লেখা থাকে, টিউটোরিয়াল লিখে ওটা তো ওই যে আপনার হলো যে মানে কোনো একটা ওরকম পেজ যদি আসে লাস্টে যদি এডি লেখা থাকে সেটাই হচ্ছে অ্যাড, ওইটা না? এডিতে যখন আসবে এটা যেটাতে থাকবে ওর সামনে অ্যাড থাকবে। আমি একটা দেখি, আর কিছু দেখি টিউটোরিয়ালে থাকে না, ওয়েব ডিজাইন লিখি, ওয়েব ডিজাইন। ওরা কিছু কিছু সাইডে দেয় আর কি, থাকে না। এই যে দেখেন, এখন দেখেন, খেয়াল করেন, শেয়ার দেখা যাচ্ছে না স্ক্রিনটা? যাচ্ছে, স্ক্রিন কি দেখা যাচ্ছে? যাচ্ছে, দেখা যাচ্ছে। এই দেখেন এডি লেখা আছে, অ্যাড লেখা আছে। হ্যাঁ এডি, এগুলি সব হচ্ছে গুগলের অ্যানালাইসিস টুলবার থেকে পেমেন্ট করে ওয়েবসাইটটাকে পাবলিশ করা হয়েছে, এসইও করা হচ্ছে। মানে এটা সার্চ ইঞ্জিনে যাতে আসে এজন্য গুগলকে টাকা পে করা হয়েছে, আর এটা যে গুগলকে টাকা পে করা হয়েছে তার প্রমাণ হলো এডি লেখা। হ্যাঁ, এই যে নিচেরগুলি কিন্তু আর নাই, দেখেন হ্যাঁ, এগুলোর জন্য গুগলকে টাকা দেওয়া হয়নি। হ্যাঁ, গুগলকে টাকা দিতে হয়। এই যে গুগল টুলবার, মাস্টার টুল, এগুলির মাধ্যমে টাকা দিতে হয়, দেখালাম না। তাহলে মোটামুটি আমাদের আজকের ক্লাস এখানে শেষ। আপনারা বলেন বোঝা যাচ্ছে কিনা, কোনো সমস্যা আছে কি? আমার তো মনে হয় সমস্যার কথা না, আমি প্র্যাকটিক্যাল। হ্যাঁ, তাহলে এটা আর আগামী ক্লাসে হবে আগামী সোমবার, যেটা হবে সার্চ ইঞ্জিন ফ্রেন্ডলি ওয়েবসাইট ক্রিয়েট, মানে কিভাবে আমরা সার্চ ইঞ্জিনের মাধ্যমে ফ্রেন্ডলি ওয়েবসাইট তৈরি করব। আসলে আমরা তৈরি করব না, কিভাবে তৈরি হয় এটা দেখাবো। জি আচ্ছা, ঠিক আছে, তাহলে আজকে কি শেষ এখানেই? এখানে শেষ। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, এটা কালকে তো পাওয়া যাবে না যে আজকের ক্লাসটা? হ্যাঁ, চেষ্টা করবো আগামীকাল দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে। আর আমার ওয়েবসাইটে আপনারা কেউ সাবস্ক্রাইব না ঠিকভাবে করেন নাই, সাবস্ক্রাইব করবেন এবং একটু কমেন্টস গুলি করবেন, লাইকটাও দিয়ে দিবেন। হ্যাঁ, না হলে তো হবে না। লাইক দেওয়া আছে আমার, আমি কমেন্টসও করছি আজকে, সাবস্ক্রাইব করা আছে, লাইকও দেই না, একটা কমেন্ট করছি, কমেন্টের অ্যানসারটা দিয়ে দিন তাহলে ক্লিয়ার হয়ে যাবে। হ্যাঁ, দিয়ে দিব। আমি এখনই কোনটাতে করছেন বলেন একটু দেখি, আপনি এখনই অ্যানসার দিয়ে দিচ্ছি।
আজকে সকালে একটা দিছে ওইটা দেন, কালকে রাতে একটা দিছে ওইটা করতে দেন। আচ্ছা আজকে সকালে যেটা দিচ্ছেন আচ্ছা আমি আপনাদের সামনে দিচ্ছি, দেখি কোনটাতে করছেন, এটা দেখতেছি, আমি ঢুকে দেখতেছি, এখনই দেখতেছি, আমার সামনে দেখতেছি। আচ্ছা ঠিক আছে, দেখি কি কি দিয়েছেন একটু দেখি। কয় নম্বর ভিডিওতে দিয়েছেন এটা? এটা 2 নাম্বার, মানে লাস্ট যে ভিডিওটা দিবেন সেটাতে। আমি ঠিকভাবে এডিট জাস্ট কোন রকম খালি করে দেওয়া, জাস্ট কোন রকম এডিট খালি করে দেওয়া, কিছু না। মানে আপনি যে একটা সুন্দর করে টিউটোরিয়ালের অংশ দিবেন প্রথমের দিকে, আবার পরে আমাদের একটা ওইটা কালকে আচ্ছা আমি যদি ঢুকে যাই পুরোটাতে, ঢুকে দেখেন আমি অনেকগুলো এসিও এখন করিনি, আপনাদের জন্য রাখছি। এসিও গুলো আসলে কিভাবে করা, এসিও গুলি দেখাবো, এই জন্য রাখছি। কিছু এসিও না করে রাখছি, আমার তো আসলে দরকার নাই, দেখাবো শুধু যে আসলে এসিওটা কতটা দরকার। আমার আছে কিন্তু ভিউয়ার কমে গেছে, আবার কালকে ভিডিওতে এসিও ঠিকভাবে হয়নি। আচ্ছা এটা কয় নম্বরের কন্টেন্টে ছিল দেখি আগে। এই যে প্র্যাকটিক্যাল এসইও রিভিশন এটা পার্ট 2, ওইটা 53 মিনিট 30 সেকেন্ড। হ্যাঁ কমেন্ট যা আসছে, কমেন্ট যাচ্ছে, আরে কি দেখা যাচ্ছে এখন? হ্যাঁ দেখা যাচ্ছে। হ্যাঁ এখানে দেখো কয়জন দিছে একটা, এটা হচ্ছে আরএনএফ চ্যানেল, লাইক দিছে আরএনএফ চ্যানেল, দেখছেন কি দেখা যায়? কে কে লাইক দিছে তো বুঝতে না। না বললাম আমার পেজটা কি দেখা যাচ্ছে এখন? ওই যে হ্যাঁ দেখা যাচ্ছে। কোন পেজ? হ্যাঁ এটা হচ্ছে আপনার ক্রিয়েটিভ ড্রিম আইডি। এটা আছে একটা, প্রথমটা হচ্ছে সেতু দাস, এটাই আমার আরএনএফ চ্যানেল হচ্ছে কি লিখছেন, ম্যাটি এক্সভিএন ওবি, জাস্ট লাইক সাবস্ক্রাইব এটা দিব না, আছে গেল। তারপর আরেকটা দিছেন না, তারপর দিছেন আমি ওই একটাই করছি, প্রথমেরটাই সেতু দাস দিয়ে। হ্যাপি হ্যাপি এটা আরজুন মহিলা দিছে, চিনলাম না। হ্যাঁ হ্যাঁ I am sorry to say that I listen the news last. এটা আমার ওই যে আমি কি বললাম আর্টিকেল রাইটিংটা হবে না? সেতু দাস না হবে, সবই সেতু দাস সবই তো সবই তো সেতু দাস। রিপ্লাই অনেকগুলি আমি প্রথমটা যেটা সেটা আজকে করছি। এখানে আমার সবই লেখা আছে, আমি এই যে আমার অটো লেখাই আছে, আমি জাস্ট ছেড়ে দিলাম। দেখেন রিপ্লাই সব লাইক রিপ্লাই, ট্রাফিক টু ইউর ওয়েবসাইট। আচ্ছা ঠিক আছে, এটা আমি পরে দিচ্ছি, কি জিনিস সেটা যেটা আমি দিব না এখন, পরে দিতে হবে। আচ্ছা পরে দেখে এখানে অনেকে দিছে, অনেকে দিয়ে দিছে, অনেকে দেখেন অনেক কমেন্ট আসছে, দেখেন খেয়াল করছেন? এটা একটা না কিন্তু ওটা অন্যগুলিরও কমেন্ট আসছে আর কি। আচ্ছা আমি আপনারটা একটা দিয়ে দিচ্ছি, আপনারটা দিয়ে দিচ্ছি। এটা চেষ্টা করবেন একটু এই যে বাংলায় ইংলিশ না লিখে হয়। আমার তো আসলে ল্যাপটপ বুঝছেন, আমার তো আসলে মোবাইল নাই, আমি তো ল্যাপটপে বাংলা লিখতে পারি না। না ইংলিশ না লিখে আপনি ইংলিশে শর্ট লিখেন, বাংলায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি আর কিছু দিয়ে থ্যাঙ্কস দিয়ে শেয়ার করি। আচ্ছা আচ্ছা আমি বাংলা লেখার জন্য কি ব্যবহার করতে পারি? ইয়াতে পিসিতে অব্রো কিবোর্ড। আচ্ছা ওটা ডাউনলোড দিয়ে ইনস্টল দিয়ে নিতে হবে না? হ্যাঁ ডাউনলোড দিয়ে ইনস্টল। আমি ওদের শর্টকাটে ছেড়ে দিলাম এটা কমেন্টস। আমি তো হাতে টাইপ করতে হয় আমাকে,
ওকে আমি আর দিব না, এটাতে শেষ করে দিলাম রিপ্লাই। ওকে ঠিক আছে, বাই। আজকে তাহলে এই পর্যন্ত থাক। ওকে, সবাই চেষ্টা করবেন দিতে, দিলে সুবিধা হবে। হ্যাঁ।